গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে গুড মর্নিং। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। নতুন বছরে আজকে প্রথম ক্লাসই বলতে পারো। সকলকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের যেন সমস্ত রকমের ইচ্ছেগুলো তোমরা সাকসেসফুলি সব পূরণ করতে পারো, এইটাই অবশ্যই কামনা করবো। এবং তার পাশাপাশি আমার দিক থেকে তোমাদেরকে যত রকম ভাবে হেল্প করা যায় সেই সাকসেসফুলের মানে সাকসেসফুল অবধি পৌঁছানোর জন্য সেটা আমি অবশ্যই করব। তো চলো, যেহেতু মাঝখানে আমরা জানি মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন কিন্তু কন্টিনিউ তোমাদের আমার সকাল 7টার ক্লাসটা হয়নি, এবং শুক্রবারেও তোমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল বলে মানে আমার প্রবলেমের জন্য আমি কন্টিনিউ ক্লাস নিতে পারিনি। তো চলো, আজকে সেই জন্য আজকেও তোমরা ক্লাসটা অবশ্যই ভাবে সেই জন্যই তোমাদের জন্য আমি করে দিলাম, যাতে তোমরা এই রেগুলারিটিটা আবার মেনটেন শুরু হয়, কারণ মাঝখানেই জানো শনি রবি আবার ছুটি পড়ে যাবে, অনেকটা গ্যাপ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আবার আমাদের পুরোনো ছন্দে ফিরতে হবে, পুরোনো ছন্দে নতুন ভাবে ফিরতে হবে, ঠিক আছে? নতুন বছর নতুন পথ চলা। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন, দেখা যাক কি বলছে। ঠিক আছে, চলো দেখে নিই। সম্প্রতি ফ্লোরিডা আলোচনার পরে কার জন্য ইসরায়েলের শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে? বহুবার অন্য প্রশ্ন পড়াতে গিয়েও তোমাদেরকে একটা কথা বলেছি, কি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইয়োলো লাইন মনে পড়ছে? ইসরায়েল এবং গাজার মধ্যে, ইসরায়েল এবং গাজা, ইসরায়েল এবং গাজার মাঝখানে কোন লাইন ড্র করে বলেছে? ইয়োলো লাইন। এবং বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি এরকম বড় বড় কথাই বলেছে, প্রায় 8টারও মতো মনে হয় ঝামেলাকে মিটিয়েছে। এবং তার পাশাপাশি বলছে যে এই যেহেতু ইসরায়েল এবং গাজার মধ্যে যেই কি বলবো শত্রুতা বা যেই ঝামেলাটা ছিল সেটা নাকি কমিয়েছে, এবং সেই শান্তির জন্য বা এই ঝামেলাটাকে মানে কি বলবো সমাপ্ত করার জন্য তাদের মাঝখানে ইয়েলো লাইন ড্র করেছে। তাই জন্য ইসরায়েলের সরকার কি করছে, তাকে পিস প্রাইজ, যেটা ইসরায়েলের শান্তি পুরস্কার, সেটা ঘোষণা করেছে। কাকে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। 47th প্রেসিডেন্ট অফ ইউএসএ আমরা প্রত্যেকেই জানি। ব্যাপারটা হচ্ছে 47th প্রেসিডেন্ট, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তাকে কিন্তু সে অ্যাকচুয়ালি নোবেল পিস অ্যাওয়ার্ড পেতে চেয়েছিল, বাট সে কিন্তু পায়নি, ঠিক আছে? কিন্তু তাকে আরেকটা পিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ফিফা, তাকে পিস অ্যাওয়ার্ড ফিফা পিস অ্যাওয়ার্ডও কিন্তু তিনি পেয়েছিলেন, ঠিক আছে? গেল। এইবার আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে দেখবো যে এখানে আরো ইম্পর্টেন্ট কেন জানো, সেটা হচ্ছে নন ইসরায়েলি। এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রথম এমন ব্যক্তি যিনি হচ্ছে নন ইসরায়েলি। তিনি এই ফার্স্ট টাইম ইসরায়েলের এই পুরস্কারটি পাচ্ছেন। এর আগে কোনো নন ইসরায়েলি এই পুরস্কারটি পাননি, ঠিক আছে? তো গেল, এটা তো গেল আমাদের ট্রাম্পের সম্পর্কে ইসরায়েল শান্তি পুরস্কার প্রদান করছে, সমস্ত কিছু মিটলো। আরেকটা বক্তব্য, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন বাদ যাবে? আমাদের ইন্ডিয়ান পিএম, সেটা হচ্ছে কি তিনি কিন্তু বর্তমানে 29টি গ্লোবাল অ্যাওয়ার্ডের অধিকারী হয়েছেন। এবং পাশাপাশি যদি বলি লেটেস্ট, অবশ্যই মনে রাখবে যে লেটেস্ট কোথা থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় তিনি 3টে দেশে গিয়েছিলেন, এবং তার মধ্যে থেকে ইথিওপিয়া এবং ওমান থেকে কিন্তু তাকে কি বেসামরিক সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা নিউজ শুনে রাখো, সেটা হচ্ছে ভেনিজুয়েলার নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। সেই ভেনিজুয়েলাতে কিন্তু কি করেছে, ল্যান্ড স্ট্রাইক করেছে ইউএসএ। কারণ সেখানকার মাদক দ্রব্যের মানে উৎপত্তি পাচার এত পরিমাণে বেড়ে গেছিল, যেই কারণে যারা উৎসবের মরশুম, এই যে নিউ ইয়ার, ক্রিসমাস, আর ওদের কাছে কিছু সম্প্রদায় আছে যাদের কাছে উৎসব মানেই হচ্ছে নেশা। তো সেই রিলেটেড ব্যাপার স্যাপারের জন্য কিন্তু ইউএস এর স্টেপ নেওয়াটা দরকার ছিল। কারণ কি, বাইরে থেকে তোমরা অনেক সময় ভিডিওতে দেখো যে বাইরে থেকে বহু মানুষজন আসে যারা ওইভাবে পাচারকারী, মানে ওইভাবে মাদক দ্রব্য কিভাবে শরীরের মধ্যে মানে কেউ গিলে খেয়ে আসে, পেটের মধ্যে অপারেশন করে ভরে নিয়ে আসে, মানে মারাত্মক লেভেলের করে। তো সেই জন্য ওই স্ট্রাইকটা কিন্তু ওরা ভেনিজুয়েলাতে করেছে, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি। তাহলে আমরা মনে রাখবো যে ফ্লোরিডা আলোচনার পরে এবং বিশেষ করে তোমাদের জানি আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন, সেটা কিন্তু মনে রাখবে, রিপাবলিকান পার্টি। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? চলো নেক্সট।
সুপ্রিম কোর্ট বলেছে যে পাসপোর্টের অধিকার প্রাথমিকভাবে কোন সাংবিধানিক বিধান থেকে প্রবাহিত হয়, মানে হচ্ছে রাইট টু পাসপোর্ট। ব্যাপারটা হচ্ছে কোথা থেকে শুরু হয়েছে সেটা বলি। একটা ব্যক্তি যার নাম হচ্ছে তোমাদের আহ মাহেশ আগারওয়াল। এবার যখন যারা ভারতের মধ্যে দুর্নীতিগ্রস্ত বা অনেকটা গর্হিত অপরাধ করছে, তাদেরকে সবার প্রথমে বলা হয় যে কি কি বাজেয়াপ্ত করা হচ্ছে। পাসপোর্ট কিন্তু তার মধ্যে পড়ে, তাদের নথি, তাদের আইডেন্টিটি সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলি না আমরা। তো সেরকম পাসপোর্টটাকে কি করা হয়, সবার ফার্স্টে কিন্তু বাজেয়াপ্ত করা হয়। এবং বক্তব্য বলছে যে তিনি, এই যে মাহেশ আগারওয়াল যার কথা বলছি, মাহেশ আগারওয়াল, তার কিছু রকমের কি বলবো, মানে তিনি এমন কিছু এগেনস্ট ল বিরোধী কাজকর্ম করেছিলেন এবং তারপরে কি হয়েছে, তার পাসপোর্টটাকে নিয়ে নেওয়া হয়েছিল এবং সে এখন চাইছে তার পাসপোর্টটাকে রিনিউ করতে। সে এখন চাইছে তার পাসপোর্টটা রিনিউ করতে, সে সরকারের দ্বারস্থ হচ্ছে বলছে। তাই সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে এই যে আমাদের রাইট টু পাসপোর্ট, এটা কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, বলছে আর্টিকেল নাম্বার 21। কেন? আমরা জানি আর্টিকেল 21-এ কিসের উল্লেখ রয়েছে, আমরা জানি কি আর্টিকেলের মধ্যে রাইট টু লিবার্টি রয়েছে, রাইট টু পাসপোর্ট। সেই জিনিসগুলো কিন্তু এই আর্টিকেল 21-এর মধ্যেই পড়ছে, ঠিক আছে। আর্টিকেল 21-এর মধ্যে পড়ছে রাইট টু পাসপোর্ট। এই জায়গার ব্যাপারগুলোকে বললাম তিনি। এবং এই প্রসঙ্গটা উঠে এলো কোথা থেকে, ওই যে মানিশ আগারওয়াল নামক এক ব্যক্তি, তিনি তার পাসপোর্টটাকে রিনিউ করতে চেয়েছিলেন। আর মোটামুটি এখানে যদি দেখি আর্টিকেল নাম্বার 14, সেখানে কি ইকুয়ালিটির কথা বলা আছে, রাইট টু ইকুয়ালিটি। 19-এর কথা যদি দেখি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। দেখো, রাইট টু ফ্রিডম অফ স্পিচ মানে এটা নয় তুমি যা খুশি তাই যাকে তাকে বলে দিতে পারো, কিন্তু তাদেরও তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার মতো কিন্তু সুবিধা রয়েছে, ঠিক আছে। আর কি, দুটো জাজেসের সুপ্রিম কোর্টে কিন্তু, যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে, তোমাদের কাছে দেখো তথ্যটা জাস্ট আমি বিষয়বস্তুটা বলে দিলাম যে এরকম এরকম একটা কেস হয়েছে, যে কেসটা সুপ্রিম কোর্টে উঠেছে এবং তারপরে সেটাকে নিয়েই মানে আলাপ আলোচনার পরে যে বলা হচ্ছে যে না, আমাদের সংবিধানে তো কথাটা উল্লেখ রয়েছে, সে তার খুশিতে তার পাসপোর্টটাকে রিনিউ করতে পারবে, সেই রাইট টু মানে তার সেই অধিকারটা আছে। ফান্ডামেন্টাল রাইটস মনে পড়ে, সেই ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডা ফান্ডামেন্টাল রাইটস, তাই না। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যদি দেখি কত থেকে কততম আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 12 থেকে 35 কিন্তু রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। এইবার তার পাশাপাশি তাহলে তো সেখানে সেই ফান্ডামেন্টাল রাইটটা তো চলে আসছে, তাই না। এবং তাই জন্য দুটো জাজেস একটি বেঞ্চ বসিয়েছিলেন। তার মধ্যে কে রয়েছেন, একজন রয়েছেন বিক্রম নাথ, জানি না কতটা দেখা যাচ্ছে, একজন রয়েছেন বিক্রম নাথ, এবং আরেকজন কে রয়েছেন এম এ জি মহেশ, এ জি মহেশ, ঠিক আছে। এই দুজন জাজেস আন্ডারে কিন্তু একটি বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেখানে এটি জানানো হয়েছে। আচ্ছা, এটা তো আর্টিকেল 21 গেল, তাহলে আমরা আর্টিকেল নাম্বার 21 এতে কি দেখতে পাই, আর্টিকেল নাম্বার 21 এতে আমরা কি দেখতে পাই, সেখানে কিন্তু রাইট টু এডুকেশন রয়েছে, রাইট টু এডুকেশন। এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কি একদম অত্যাবশ্যকীয় রয়েছে, তাদেরকে কিন্তু পড়াশোনা করাতেই হবে, ঠিক আছে। ক্লিয়ার এটুকুনি। তাই আর্টিকেল, আমরা এই জিনিসটা নিয়ে কেন আবার পড়লাম, দেখো সবসময় তোমাদেরকে যখন আমি প্রশ্নগুলো পড়াই, তোমাদেরকে একটা কথা মানে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করি যে আমরা জিনিসটা কেন পড়ছি, প্রশ্নটা আমরা কেন পড়ছি, প্রশ্নটা তো নিয়ে তো এসেছেন ম্যাম, কেন পড়ছি তার সারাউন্ডে যে সমস্ত রিজন গুলো রয়েছে তোমাদেরকে সেটাও কিন্তু আমি ডেসক্রাইব করে দিই, যাতে তোমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা, যে না কোনো কালে ম্যাম মানে কোনো সময় ম্যাম এটা বলেছিলেন বা এটা এরকম হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট, কোন দেশ সম্প্রতি উচ্চ গতির ম্যাগলেভ ট্রেন ব্যবহার করে মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। ভাবো, 700 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 700 কিলোমিটার চলে যাচ্ছে। আর ট্রেনটার যে টেকনোলজিক্যাল সেই মানে যে গতিটা ব্যবহার হয়েছে তার নাম কি, তার নাম দেওয়া হয়েছে ম্যাগলেভ, ম্যাগলেভ,
ম্যাগলেভ। বুঝতেই পারছো এই ধরনের একটু আবিষ্কার কারা করতে পারে? চায়না। চায়নায় কিন্তু এই ধরনের আবিষ্কার করে। ব্যাপারটা কি আমরা একটু দেখি। ধরো আমাদের এটা হচ্ছে রেল লাইনের ট্র্যাক, ঠিক আছে, এবং তার উপর দিয়ে রেলের যেই হুইল চাকাগুলো এইভাবে যায়, তাই না? কিন্তু এই যে ম্যাগলেভ ট্রেন যার কথা বলছে সেইখানে চাকাগুলো কিন্তু এই লাইনের ওপর দিয়ে যাবে না। কোথা দিয়ে যাবে বলো তো? একটু ডিস্টেন্স ওপর থেকে যাবে। তাহলে কি করে ম্যাম? তাহলে কি ভেসে ভেসে যাবে? একদমই তাই বলতে পারো, ভাসমান ট্রেন। তার কারণ হচ্ছে এই যে কানেকশনটা, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের উপরে এটা কাজ করবে। ম্যাগনেটিক ফিল্ডের উপরে এটা কিন্তু কাজ করবে। এবং এখানে বলছে যে প্রায় মানে 700 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় যেখানে 700 কিলোমিটার পৌঁছে যেতে পারবে, ভাবো 1 কিলোমিটারই মোটামুটি আমাদের 20-30 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। যদি আমরা খুব স্পিডেও, আমি কথার কথা বলছি, মানে খুব জোরেও যদি কেউ গাড়ি চালায়, তাহলে 30 কিলোমিটার যেতে, মানে যদি 60 চলে যায়, তাও মোটামুটি কত সময় লাগবে? 8 ঘন্টা 25 মিনিট। তার থেকেও বেশি স্পিডে যাচ্ছে, মানে 1 ঘন্টায় সেখানে 700 কিলোমিটার যাচ্ছে, মানে তুমি চোখের পলকে দেখবে সে চলে গেছে ট্রেনটা। তো সেই টেস্ট কিন্তু হয়েছে, চীনেই হয়েছে। এবং কতটা মিটার লম্বা, মানে কিছুটা নির্দিষ্ট পরিমাণ, তো কারণ দেখো বলতে পারো যে ম্যাম 700 মিটার হয়নি, তাহলে 400 মিটারের ট্র্যাকে কি করে টেস্ট করলো? ওই যে স্পিডটাকে কাউন্ট করে নিয়েছে, যেই স্পিডেও গেছে, তার মানে বুঝতেই পারছে যে সে কত স্পিডে ছিল। তাহলে 400 কিলোমিটার দীর্ঘ ট্র্যাক, 400 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকের মধ্যে দিয়ে কিন্তু এটা ট্রায়াল হয়েছে। এটা কোন মডিউলের উপরে কাজ করে? ম্যাগনেটিক ফিল্ড তো রয়েছে, সেটা বললাম। এটা হচ্ছে রিপালশন, সরি, বা রিপালসিভ বলতে পারি, রিপালসিভ, রিপালসিভ মডিউল, রিপালসিভ মডিউলের উপরে কিন্তু এটা কাজ করছে, ঠিক আছে। এবং বলেই দিলাম 400 মিটার, সরি 400 কিলোমিটার নয়, 400 মিটার, 400 মিটার ট্র্যাকের মধ্যে এটাকে টেস্ট করা হয়েছে। কারা করেছে? এটা রিসার্চ করা হয়েছে চাইনাস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি। চায়নাস কোথায় এটাকে টেস্ট করা হয়েছে? দেখো এরা সব টেস্টার, বড় বড় লোকজন বসে আছে। সেটা হচ্ছে চায়নাস, এটা তোমাদের লাগবে না, বাট ইনফরমেশনটা জেনে রাখো যে একদম দ্রুততম ট্রেন তৈরি করে ফেলেছে চায়না, এবং ট্রায়াল দিয়েছে। চায়নাস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি। ভাগ্যিস চায়নাতে আধার কার্ড নেই। ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি, কেন বলো তো? কারণ আধার কার্ড ডিটেক্ট করতে পারবে না, কিন্তু সবাইকে তো একই রকম দেখতে লাগে, চোখ ছোট ছোট, সবাইকে একই রকমই দেখতে লাগবে, ঠিক আছে। তাহলে কি বললাম, সেটা হচ্ছে তোমাদের যেই ট্রেনটার ওয়েট, তাহলে ট্রেনের ওয়েট কত? ট্রেনটার ওয়েট কিন্তু, ট্র্যাকটা তো 400 মিটার বললাম, ট্রেনটার ওয়েট বলছে 1 টন, ঠিক আছে। চল এখান থেকে আর আমাদের আমাদের ইন্ডিয়াতে রয়েছে বন্দে ভারত, বন্দে ভারত। আর এখন সব থেকে মানে বড় কথা হচ্ছে, যখন এসি লোকালটা এলো, অনেকের অনেক রকম মতামত এসেছিল, বাট এটা কিন্তু সাকসেসফুলি রান করছে, মানে মানুষজন সত্যি সত্যি এসি লোকালে যাত্রা করছে। এবং বিশেষ করে বনগাঁ শিয়ালদার এসি লোকালটা কিন্তু মানে এখন লোকাল ট্রেনের মতনই ভিড় হয়। গরমকালে তো হয়েইছে, মানে এখন মোটামুটি এই সিজনেও ভিড় হচ্ছে, মানে ভাড়াটা যদি আরেকটু কম হতো তাহলে আর দেখতে হতো না। মানে এসি ট্রেনেও, ওই ওই লাইনের এসি ট্রেনটা কিন্তু মানুষজন দাঁড়িয়েও যায়, জায়গা পায় না বসার। চল পরের প্রশ্ন কি বলছে? কোন সংস্থা 120 মিটার স্ট্রাইক রেঞ্জের পিনাকা রকেট সফলভাবে পরীক্ষা করেছে? পিনাকা রকেট, রকেটের কাজ কি? মিসাইল লঞ্চ করা, তাই না? রকেটের অনেক রকম কাজই রয়েছে। এটা সাকসেসফুলি টেস্ট করেছে। নামটা কি? নাম হচ্ছে পিনাকা। ঠান্ডায় না এই পেন আর হাত চলছে না। পিনাকা, নাম কি? নাম হচ্ছে পিনাকা রকেট। এইটা ফার্স্ট টাইম কোথায় ব্যবহার হয়েছিল জানো? সেটা হচ্ছে কার্গিল ওয়ারে, কার্গিল ওয়ার, কার্গিল যুদ্ধর সময় এটিকে প্রথম ব্যবহার করা হয়েছিল। তো এটা কিন্তু স্ট্রাইক রেঞ্জ, যেটা হচ্ছে কে সফলভাবে পরীক্ষা করেছে, সেটা হচ্ছে ডিআরডিও। যদি ডিআরডিও জন্মদিন দেখি, কালকে কিন্তু ডিআরডিওর জন্মদিন ছিল। ফার্স্ট
জানুয়ারি 2000 সরি 1 জানুয়ারি, কাল বলছি কেন, 1 জানুয়ারি সরি, এটা হচ্ছে 1900, আমি আবার 2025, আমি এখনো 2026 কোথাও লিখিনি। 1948 বার্থডেটা মনে রাখবে, ঠিক আছে। এবং এই পিনাকা রকেটের স্পেশালিটি কি? এই পিনাকা রকেটের স্পেশালিটি হচ্ছে একবারে 12টা রকেট 12টা রকেট কিন্তু একসাথে লঞ্চ করতে সক্ষম। এবং এটা কোথায় টেস্ট করা হয়েছে? ডিআরডিও পরীক্ষা করবে। তারপরে তোমার হচ্ছে রকেট, তোমার এই রকেটকে লঞ্চ করছে, তাহলে সেই জিনিসগুলোকে যদি আমরা বলি কোথায় গিয়ে টেস্ট করবে, ফাঁকা জায়গায় টেস্ট করতে হবে, তো সেটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরে, বে অফ বেঙ্গল, মানে সেটা কোথায়? উড়িষ্যাতে। ওড়িশার কোথায়? ওড়িশার চান্ডিপুর। ওড়িশা চান্ডিপুরে কিন্তু টেস্ট করা হয়েছে বে অফ বেঙ্গলে। এবং এর মধ্যে কিছু ভার্সন আপডেট হয়েছে, একদম আপডেটেড ভার্সন, অর্থাৎ ফার্স্ট টাইম যখন ছিল, যেই ফার্স্ট ভার্সনটা ছিল, যে পিনাকা রকেটের ফার্স্ট ভার্সনটা কিন্তু ছিল 40 রেঞ্জ বলছি 40 কিলোমিটার। সেকেন্ডটার ছিল, আমি কিন্তু রেঞ্জ বলছি, সেকেন্ড ভার্সনটার রেঞ্জ ছিল 80 কিলোমিটার। আর এই যে থার্ড যেটা লঞ্চ হয়েছে, থার্ড এটার যে রেঞ্জ সেটা হচ্ছে 120 কিলোমিটার, রেঞ্জের কথা বললাম, কেমন। আর বলছে এটাকে কিন্তু লং রেঞ্জ লং রেঞ্জ গাইডেড রকেটও বলা হচ্ছে। এবং এর মধ্যে জিপিএস সিস্টেম কিন্তু ইনক্লুড করা রয়েছে। এর মধ্যে কি? জিপিএস সিস্টেম, জিপিএস জিপিএস সিস্টেমও ইনক্লুড করা রয়েছে। তাহলে ডিআরডিও পরীক্ষা করেছে, ওড়িশার চান্ডিপুরে করেছে, পিনাকা রকেট করেছে, তার থার্ড ভার্সন আমরা বলবো, এবং সেটাকে সফলভাবে পরীক্ষা করেছে, ঠিক আছে। এবং এটা বুঝতেই পারছো, এটা আমাদের ইন্ডিজিনিয়াস, ভারত কিন্তু নিজে এটাকে তৈরি করেছে। আর ডিআরডিওর হেড কে? বর্তমানে আমরা যদি দেখি, ডিআরডিওর যিনি পিতা, তিনি হচ্ছেন সমীর কামাত। সমীর কামাত, তার কিন্তু 1 ইয়ার টেনিওর বৃদ্ধি করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। আজকে আর এক্সট্রা প্রশ্ন রাখিনি, কারণ তোমরা এটার প্রশ্নের উত্তরগুলো তো দিতে পারবে না, যেহেতু তোমাদের জন্য আমি ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। তার কারণ একটাই, কারণ এই দিনকে আমি অ্যাভেলেবেল থাকবো না, যে কিন্তু তোমাদের পড়াতে হবে না সেটা না, সেই জন্য তোমাদের জন্য আমি ভিডিওটাকে রেকর্ড করে দিচ্ছি, অবশ্যই সবাই দেখবে, প্রত্যেকে কিন্তু ক্লাসটা করবে তোমাদের জন্য, শুধুমাত্র যে মানে আমি ছুটিতে থেকেও যেটাকে বলে যে তোমাদের জন্য ভিডিওটা আমি রেকর্ড করে দিয়ে যাবো, যাতে ক্লাসের যেই ফ্লোটা চলছিল সেই ফ্লোটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে। চলো, সম্প্রতি ঢাকায় প্রয়াত খালেদা জিয়া কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? এটা 2 দিন আগেই হয়েছে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এক কথায় বলতে পারো শেখ হাসিনা, যার নাম আমরা আগে প্রচুরবার পড়েছি, সেই শেখ হাসিনার অপোনেন্ট ছিলেন। এবং এই খালেদা জিয়া এটা প্রশ্নটা ইম্পর্টেন্ট হবে, কারণ এটা হচ্ছে 2 টাইমস, তিনি 2বার কিন্তু বাংলাদেশের পিএম ছিলেন। কত থেকে কত? 1991 থেকে 1996, এবং 2001 সাল থেকে আবার 2006 সাল। তাহলে ম্যাম এই যে 1996 সাল থেকে 2001 সালে যে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে কে ছিল পিএম? সেই গ্যাপে, অর্থাৎ 1996 থেকে আবার 2001 সালের গ্যাপে কিন্তু কে ছিল? সেটা হচ্ছে হাসিনা। হাসিনা কিন্তু সেই সময় কি ছিলেন? পিএম ছিলেন বাংলাদেশের। আচ্ছা, এর যে পার্টিটার নাম, যেই খালেদা জিয়ার যে পার্টি, সেই পার্টিটার নাম কি? সেটা কিন্তু ছিল পলিটিক্যাল পার্টি নেম হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এর নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর অপোনেন্ট পার্টি কার ছিল? শেখ হাসিনা। এবং যার হচ্ছে শেখ হাসিনার পার্টির নাম কি? শেখ হাসিনা, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, ঠিক আছে। শেখ হাসিনার পার্টির নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং আমরা জানি হাসিনাকে কিন্তু তাকে ইউনাইটেড নেশন দ্বারা এসডিজি অ্যাওয়ার্ড, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেই অ্যাওয়ার্ড তাকে কিন্তু 2021 সালে ইউনাইটেড নেশন প্রদান করেছিলেন। আচ্ছা, খালেদা জিয়া সম্পর্কে তো বলেই দিলাম, এখানে আর অ্যাজ সাচ খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, কারণ বাংলাদেশ নিয়েই আমাদের
কি আর বলবো, না কিছু বক্তব্য রাখাই ভালো। তাও শুধু মনে রাখবে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বা ফর্মার প্রেসিডেন্ট আমরা বলতে পারি, দুইবারের মতো তিনি, সরি ফর্মার পিএম, এবং তিনি দুবার কিন্তু দেশের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন, 1999 থেকে, সরি 1991 থেকে 1996, 2001 থেকে 2006 সাল। আর এখন যিনি রয়েছেন ইউনূস, তার কিন্তু পজিশন পরিবর্তন হতে চলেছে, তার কারণ 2026-এ আবার কিন্তু বাংলাদেশে ভোট হতে চলেছে। চলো, কদিন আগে একটা হিংসাত্মক ঘটনা আমরা দেখতে পেয়েছি, সেসব নিয়ে আমি রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে এখানে আর ক্লাসে আলোচনা করছি না। যাই হোক, তোমাদেরকে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করছি, সেটা অবশ্যই তোমাদের সামনে প্রেজেন্ট করব। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। মুখ্যমন্ত্রী সুখু কোন রাজ্যের বৃদ্ধির ইঞ্জিন হিসাবে শিল্প শণ প্রচারের জন্য গ্রিন টু গোল্ড উদ্যোগ চালু করেছে? গ্রিন টু গোল্ড উদ্যোগটি চালু করেছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মুখ্যমন্ত্রী কোন রাজ্যের বৃদ্ধির ইঞ্জিন হিসাবে শিল্প প্রচারের জন্য গ্রিন টু গোল্ড উদ্যোগটি চালু করেছে? দেখো, তোমরা অনেকেই শুনেছো, অনেকেই গাঞ্জার কথা শুনতে পেয়েছো। গাঞ্জার অ্যাকচুয়ালি সাইন্টিফিকে বলা হয় যে ওটাকে কিন্তু হেম্প বা বলা হয় মারিজুয়ানা, বিদেশে ওটাকে মারিজুয়ানাই বলা হয়, ঠিক আছে? তো এই যে চাষটা আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু ব্যান রয়েছে, ঠিক আছে? এই হেম্প বা গাঁজা, যেটাকে ড্রাই ড্রাগ বলা হয়, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে কি আছে, ব্যান আছে। বাট কিন্তু বলা হচ্ছে, এবং এছাড়াও ইউএসএ, মায়ানমার, আফগানিস্তান, তারপরে হচ্ছে গিয়ে মানে বাইরের দেশে কিন্তু এই ওপিয়াম ওপিয়াম বেশ জনপ্রিয় এবং খুব মানে অর্থনৈতিক কাজেও এদেরকে ব্যবহার করা হয়। কিভাবে? কারণ এগুলোর উৎপাদন প্রচুর পরিমাণে মানি সাপ্লাই করে। তো সেই জন্য সিএম আমাদের সুখু লঞ্চ করেছেন গ্রিন টু গোল্ড। সেটা কোথায়? সুখবিন্দর সিং সুখুজি, সেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশে। বলছে গ্রিন টু গোল্ডের আন্ডারে এটাকে কনভার্ট করা হচ্ছে, এবং বলছে যে এই জিনিসটা আমরা যদি উৎপন্ন করি বা কাল্টিভেট করি, তার দরুন আমাদের যেই পরিমাণ টাকা পয়সা আসবে সেটা আমরা এই বিভিন্ন খাতে রাজ্যের বৃদ্ধির যে কাজ, সেই কাজের জন্য আমরা লাগাতে পারবো। অর্থাৎ ওই যে সেম কথা, সাপ্লাই অফ মানি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। যদি এক্সপোর্টও করে, এক্সপোর্ট করলে বলছে যে জিনিস, দেখো সত্যি কথা বলতে, তুমি এদিক লুকিয়ে করো ওদিক লুকিয়ে করো, যার নেশা করো সে এমনি করবেই, তাই না? তাই জন্য কিছু জিনিস ভারত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মানে ভারত বলতে বিশেষ করে হিমাচল প্রদেশ বলছে যে আমাদের সেই লসের হওয়ার থেকে আমরা এটাকে চাষ করি, চাষ করে যে পরিমাণ টাকা পয়সা আমাদের আসবে সেটা আমরা রাজ্যের ভালো কিছুর কাজে লাগাতে পারবো, ঠিক আছে? এটাকে ওই মারিজুয়ানা, যেটাকে তোমার যদি সাইন্টিফিকলি বলা হয় যে ক্যানাবিস স্যাটাইভা, ক্যানা ক্যানাবিস ক্যানাবিস স্যাটাইভা কিন্তু রয়েছে। এটা নিউ অ্যাপ্রুভাল হয়েছে। এখান থেকে অনেক সময় আরো কি বলছে যে শুধু যে পাতাটাকেই তো গাঁজা হিসেবে ব্যবহার করবে না রে বাবা, তার মধ্যে থেকে যে সিড থাকে সেই সিড অয়েল বিভিন্ন কসমেটিক্স এ ব্যবহার করা হয়, মানে সৌন্দর্য কারক বিভিন্ন যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় তার মধ্যে কিন্তু এই এক্সট্রাক্ট অয়েলটাও ইউজ করা হয়, যেটা কি অনেক ভালো, বলে যে আমাদের তাহলে বাইরে থেকে এক্সপোর্ট করতে ইম্পোর্ট করতে হবে না। সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত, এবং সেটা অবশ্যই মনে রাখবে যে কোথা থেকে করা হচ্ছে, সেটা কিন্তু শিল্পটার নাম হচ্ছে গ্রিন টু গোল্ড। গ্রিন টু গোল্ড, গ্রিন টু গোল্ড, সেই ইনিশিয়েটিভটা থেকে কিন্তু করা হয়েছে। আচ্ছা, এবং হিমাচল প্রদেশের মধ্যে যদি অ্যাকর্ডিং টু হিমাচল প্রদেশের আমরা কথা বলি, তাহলে কিন্তু দেখতে পাবো যে হিমাচল প্রদেশের ধর্মশালা যে ক্রিকেট স্টেডিয়াম, সেটা কিন্তু সব থেকে ভারতের মধ্যে সব থেকে উঁচুতে, মানে উঁচু মানে একদম চূড়ায় ভেবে ফেলো না, সব থেকে উঁচু ক্রিকেট স্টেডিয়াম, সেটাও কিন্তু মনে রাখবে। নেক্সট কি বলছে? আচ্ছা, কিওয়ার্ডস এখানে বলেছে যে এটি হচ্ছে হাই ফাইবার সিডস ইয়েল্ড, এটার হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স রিকোয়ার্স 50% লেস ওয়াটার দেন কটন, মানে কটন চাষের জন্য, অর্থাৎ তোমার তুলা চাষে যা বা পরিমাণ জল লাগে তার থেকেও কম পরিমাণ লাগে। অ্যান্ড গ্রোজ ইন মার্জিনাল সয়েলস, ঠিক আছে? যে কোনো মার্জিনাল সয়েলস এর কিন্তু এগুলো তাতে বৃদ্ধি করা যেতে পারে। আর এই যেটা ফাস্ট গ্রোয়িং, সত্যি কথা বলতে সত্যি এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এবং সয়েল ফ্রেন্ডলি, এটার ফলে সোপ্রেস সিডস অ্যান্ড ইমপ্রুভস অয়েল স্ট্রাকচার ভিয়া ডিপ রুটস।
গভীর, আর তোমরা জানো যে সমস্ত গাছের রুটস গুলো অনেক গভীর অব্দি যায়, যখন তুমি গাছটাকে তুলছো সেখানে মাটিটা কি অটোমেটিকলি মানে ঝুরঝুরে হতে থাকে, যেটাকে বলে ইটস গুড ফর দ্যাট সয়েল। ঠিক আছে, চলো নেক্সট আমাদের প্রশ্ন কি বলছে দেখে নি। বিহারের প্রথম পরম রুদ্র সুপার কম্পিউটার প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে, মানে হচ্ছে যেই সিরিজ রয়েছে পারাম কম্পিউটারের যেই সিরিজটা, সেই সিরিজের মধ্যে পরম রুদ্র, সেই পরম রুদ্র সুপার কম্পিউটারটা কোথায় উদ্বোধন করা হয়েছে, সেটা কিন্তু করা হয়েছে কোথায়, আইআইটি পাটনা। আইআইটি পাটনা, তাহলে এখানে একটু দেখে নিই, সেটা হচ্ছে পরম রুদ্র সুপার কম্পিউটার বিহারে করা হয়েছে ইনোগ্রেট। আমরা জানি প্রথম পারাম সিরিজের কম্পিউটারটার নাম কি, ফার্স্ট ফার্স্ট তার নাম হচ্ছে পরম 8000, পরম 8000, ঠিক আছে। এবং এর থেকে পরম 800, এবং তার যা স্পিড রয়েছে কত, এখন তো আপডেট করা হয়েছে সেই পরমেরই আর কি, মানে সিরিজে বলতে পারো, সেই পরম রুদ্র সুপার কম্পিউটার কোথায় করা হয়েছে, ইনোগ্রেট করা হলো বিহারের আইআইটি পাটনাতে। আর এখানে আর কি সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, শুধু মনে রাখবে পরম সিরিজের কম্পিউটার। আর এর আগে কিন্তু পারাম কামরূপ, এই পরম সিরিজেরই পরম কামরূপ, সরি কামরূপ নাম শুনে বুঝতেই পারছো কোথায় করা হচ্ছে, সেটা হচ্ছে আইআইটি গুয়াহাটি। গুয়াহাটিতে ইয়ে করা হয়েছিল, ইনস্টলেশন করা হয়েছিল। ন্যাশনাল কম্পিউটিং মিশন কোন মিশনের আন্ডারে এটা করছে, এটাও মনে রাখতে হবে তোমাদেরকে। ন্যাশনাল ন্যাশনাল কম্পিউটিং ন্যাশনাল কম্পিউটিং মিশন, তার আন্ডারে কিন্তু এটা করা হয়েছে, ন্যাশনাল কম্পিউটিং মিশন, মনে রাখবে। আচ্ছা, আর কোন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, অশ্বিনী বৈষ্ণব, আবার এটাও মনে রাখবে, আমি চেষ্টা করি তোমাদেরকে সমস্ত পয়েন্টই দেওয়ার। ইলেকট্রনিক্স, অশ্বিনী বৈষ্ণব, পুরোটা ফুল ফর্ম লিখলাম না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন তোমাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফাদার অফ সুপার কম্পিউটার, ফাদার অফ সুপার কম্পিউটার, ফাদার অফ সুপার কম্পিউটার অ্যাক্রস টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয় সেটা ডক্টর বিজয় ভাটকার, ডক্টর বিজয় ভাটকার, ঠিক আছে, বিজয় ভাটকার, এটাও মনে রেখো, ঠিক আছে। আর বলে দিলাম ন্যাশনাল কম্পিউটিং মিশন 2021 কততে লঞ্চ হয়েছিল, 2021 সালে ন্যাশনাল কম্পিউটিং মিশন 2021 সালে লঞ্চ হয়েছিল। এবং এই যে পরম রুদ্র সুপার কম্পিউটার, তার স্পিড বলছে কত, 838 টেট্রা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাই। সত্তা নাডেলা সুন্দর পিচাইকে পিছনে ফেলে হিউরেন ইন্ডিয়া রিচ লিস্ট, বুঝতেই পারছো, হিউরেন ইন্ডিয়া হিউরেন ইন্ডিয়া হিউরেন ইন্ডিয়া রিচ লিস্ট, এই লিস্টটা কেমন ধরনের, সেটা হচ্ছে তোমাদের মানে আমাদের ভারতের মধ্যেও তো বড় বড় বিদেশি কোম্পানি রয়েছে, সেই বিদেশি কোম্পানিগুলোর মধ্যে হেড আমাদের ভারতীয় কে হচ্ছে সেটার কথা বলছে, সেটা কিন্তু নতুন একজন, সেটা হচ্ছে কে, জয়শ্রী উল্লাহ। তোমরা কি জানতে চাও তার কাছে কত টাকা রয়েছে, তার কাছে মাত্র 50,170 কোটি টাকা আছে, মাত্র 50,170 কোটি টাকার মালকিন তিনি। এবং বলা হচ্ছে সত্যা নাডেলা কিন্তু মাইক্রোসফট, আমরা জানি মাইক্রোসফটের সিইও, মাইক্রোসফট। এবং সুন্দর পিচাই কিসের, সুন্দর পিচাই হচ্ছে গুগলের সিইও। এবং তিনি কোন কোম্পানি সিইও সেটাও একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যারিস্টা নেটওয়ার্ক, তার কোম্পানির নাম হচ্ছে অ্যারিস্টা নেটওয়ার্ক, মনে রেখো, হ্যাঁ, এগুলো তো আমরা কমন নাম জানি, গুগল, মাইক্রোসফট, তো অ্যারিস্টা নেটওয়ার্কের তিনি হচ্ছেন সিইও জয়শ্রী উল্লাল। তিনি ইন্ডিয়া হিউরেন রিচ লিস্ট 2025-এ কিন্তু এদের দুজনকে ছাড়িয়ে এগিয়ে গিয়েছে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে হিউরেন ডেটা, তারা কিন্তু এই ডেটাটা জারি করেছে।
এবং আর যদি দেখি ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় লোক কে, সেটা হচ্ছে নান আদার দেন আম্বানি, আম্বানি, আম্বানি। এবং ওয়ার্ল্ডের মধ্যে বড় লোক কে, ওয়ার্ল্ডের মধ্যে বড় লোক হচ্ছে এলন মাস্ক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। আচ্ছা, এখানে জয়শ্রী উল্লাল, নাও দ্য রিচেস্ট ইন্ডিয়ান অরিজিন সিইও, সুপার সারপাস সত্যা নাডেলা অ্যান্ড সুন্দর পিচাই, এবং নেট ওয়ার্থ হচ্ছে 50,170 করোড়, 50,170 কোটি। চলো, কোন সংস্থা বোমা নিষ্ক্রিয়করণ ব্যবস্থার জন্য ভারতের প্রথম ডেডিকেটেড স্ট্যান্ডার্ড আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 19445:2025 অবহিত করেছে? সেটা করেছেন আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ওরাই দেখবে আইস আইএস লোগো দেওয়া থাকে অনেক জিনিসের মধ্যে, যেমন ধরো হলমার্ক আমরা যেটাকে বলি, তার অথেন্টিকেশনকে প্রুফ করে। যেমন সোনার মধ্যে, সোনার গয়নায় কোথাও না কোথাও গিয়ে একটা মার্ক দেখতে পাবে, হীরেতে থাকে, তো সেই মার্কিং গুলো কি করে, অথেন্টিকেশন এবং সেই জিনিসটা কতটা পিওর সেটা জানার জন্য কিন্তু প্রদান করে থাকে। আর এই ইন্ডিয়ান যেটাকে বলা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, তারা কিন্তু প্রদান করছে। সেটা কে করেছে? বিআইএস। কাকে করেছে? এটা হচ্ছে একটা বম ডিফিউজার, ঠিক আছে? এটা ফার্স্ট টাইম করা হয়েছে। কেন? তার কারণ একটাই, সিকিউরিটি পারপাস। দেখো কেন করবে এই জিনিসগুলোকে, কেন করবে? অবভিয়াসলি একটা ক্লিয়ারেন্স অফ স্ট্যান্ডার্ডস থাকার জন্য, মানে ভালো জিনিস, ক্লিয়ারেন্স অফ স্ট্যান্ডার্ডস, ক্লিয়ারেন্স অফ স্ট্যান্ডার্ডস এর জন্য কিন্তু করা হয়েছে। প্রথম যদি বলি এটা কবে গঠন হয়েছিল এই বিআইএস, এটা কিন্তু তারা ক্লিয়ারেন্স অফ স্ট্যান্ডার্ডস এর জন্য তারা কিন্তু এটাকে প্রদান করছে। এই বিআইএস গঠন হয়েছিল, মানে এটা দিয়েছে বম ডিফিউজারের জন্য। বাট এই বিআইএস কবে গঠন হয়েছিল? সেটা গঠন হয়েছে 1987 এর। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে, ঠিক আছে? বম ডিফিউজারের জন্য দিয়েছেন। এবং ওই যে অ্যাকচুয়ালি এরকম ধরনের যারা বমকে ডিফিউজ করে, তার জন্য একটা নিউ প্রোটোকল বা নিউ টেকনোলজি ইনক্লুড করা, সেটা বলতে পারো, ঠিক আছে? এটাকে আরো ওয়েল ডেভেলপ করা হয়েছে। আর কি, হ্যাঁ, তার নাম রাখা হয়েছে আইএস 1900, মনে রাখবে 19444, 19444/2025। শুধু কারা করছে সেই নামটা একটু মনে রেখো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস থেকেই বুঝতে পারবে যে এই নামটার সাথে এটা রিলেটেড রয়েছে, ঠিক আছে? তোমাদের জাস্ট এইটাও ইনফরমেশন দিয়ে রাখলাম, বলা তো যায় না কোন কোন প্রশ্ন কোথা থেকে দেবে। লাস্ট প্রশ্ন, কোন প্রতিষ্ঠান বিশ্ব পুলিশ এবং ফায়ার গেমস 2029-এর কিছু বিভাগ আয়োজন করবে? সবটা নয়, কিছু বিভাগ আয়োজন করতে চলেছে। সেটা হচ্ছে রাষ্ট্রীয় রাকসা ইউনিভার্সিটি, RRU, গুজরাট। দেখো গেমটার নাম কি বলছে? গেমটার নাম হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম, ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস, ঠিক আছে? ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস, যেটা হচ্ছে সংগঠিত হবে। কারণ আমরা যদি অ্যাকর্ডিং প্রিভিয়াস ইয়ার দেখে থাকি, 2025 সালে কোথায় হয়েছিল? সেটা হয়েছিল বার্মিংহামে, বার্মিংহামে হয়েছিল, ইংল্যান্ড। বাবা, কি হাতের লেখা হচ্ছে আমার। 2026-এ কোথায় হবে? 2026-এ কিন্তু হবে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া। এবং 2029-এরটা, সরি 2027-এ, এক বছর গ্যাপে হবে। 2029-এরটা হবে হচ্ছে তোমাদের 26, 27, 28, 29-এরটা হবে এক বছর পরে পরে হয়, সেটা হবে গুজরাট। বাট সম্পূর্ণটা নয়, মানে যদি বলি টোটাল নাম্বার অফ স্পোর্টস, যদি বলি এই অর্গানাইজেশনে, মানে অর্থাৎ ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস এর মধ্যে স্পোর্টস এর সংখ্যা যদি বলি, সেটা হচ্ছে 60টা। 60টারও বেশি কিন্তু খেলা হয়ে থাকে নাম্বার অফ স্পোর্টস। তার মধ্যে 2029 সালে যেটা হবে, সেখানে প্রায় 8টা মতো স্পোর্টস কি হবে, ইন্ডিয়াতে খেলা হবে। ইন্ডিয়ার কোথায় হবে? রাষ্ট্রীয় রাকসা ইউনিভার্সিটিতে। এখানে বিভিন্ন ন্যাশনাল অর্গানাইজেশনের পুলিশ, ফায়ার ওয়ার্কার যারা আছে, তারা কিন্তু পার্টিসিপেট করে। পুলিশের মধ্যেও থাকে, জানো তোমরা, যারা অনেক টিম থাকে, যেমন রেলওয়েতেও আলাদা আলাদা টিম রয়েছে, তারা ক্রিকেটও খেলে। শুধুমাত্র যে জব নিয়েই সবাই ব্যস্ত থাকে তা নয়, তার মাঝে মাঝে এই জিনিসগুলোও হয়, সেখানে সবাই পার্টিসিপেটও করে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম?
যে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম, যেটা 2025-এ কোথায় হয়েছিল বলে দিয়েছি, 2027-এ কোথায় হবে, 2027-এ হবে হচ্ছে অস্ট্রেলিয়াতে, 2029-এ হবে গুজরাটে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে রাষ্ট্রীয় রাকসা ইউনিভার্সিটিতে, তার কিছু কিছু জায়গায়, অর্থাৎ 8টা খেলা কিন্তু ইন্ডিয়াতে হতে চলেছে। ঠিক আছে, সেই জন্য আমরা এখন থেকেই পড়লাম, যেহেতু এটা ঘোষণা হয়ে গেছে। তো এই ছিল আজকে 10টা প্রশ্ন তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো যেভাবে যেভাবে আমি বলে দিলাম। ঠিক আছে, আজকে আর এক্সট্রা কোনো প্রশ্ন রাখিনি, কারণ তোমাদেরকে প্রশ্ন করলে আমি উত্তরটা পাবো না, সেই জন্য আমি আর প্রশ্নগুলো রাখিনি। তো চলো আর কিছু অনলাইনার দেখে যাই। সেটা হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস আহমেদাবাদ গুজরাট, সেখানে হবে, সেটা উদ্বোধন হয়েছে বা সেটা ইনফরমেশন অফিসিয়ালি ইন্ডিয়া টু হোস্ট দ্য ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম 2029 অ্যান্ড রাষ্ট্রীয় রাকসা ইউনিভার্সিটি ইজ লিডিং দ্য চার্জ। চলো, আচ্ছা তোমাদের জন্য বলে রাখি, আমাদের কিন্তু ব্যাচ সেটা হচ্ছে অগ্নি ব্যাচ। যারা যারা চাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ কনস্টেবলের, অর্থাৎ 2016-এ কিন্তু তোমরা এতক্ষণ তো জেনে গেছো, আবার আসতে চলেছে, আবার কিন্তু রিক্রুটমেন্ট আসবে, খুব শিগগিরই আসবে, যতক্ষণে তোমার এটার প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। তো সেই আমাদের পুলিশের জন্য অগ্নি ব্যাচ লাইভ রয়েছে। গ্রুপ ডি, নতুন করে গ্রুপ ডির জন্য, কারণ তোমরা জানো 2026-এর জানুয়ারির 21 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই গ্রুপ ডির জন্য, মানে নোটিফিকেশনটা আউট হবে। তো সেই গ্রুপ ডির জন্য নতুন ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে, সেখানে লাইভ ক্লাস শুরু হতে চলেছে। যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই করো। এবং আমাদের কলকাতা পুলিশের যে মেন্স ব্যাচ, যারা অলরেডি কলকাতা পুলিশের প্রি পাস করে নিয়েছো, মেন্স ব্যাচও কিন্তু আমাদের রক্ষক ব্যাচ লাইভ হয়ে গেছে। যারা যারা জয়েন করতে চাইছো তাদের জন্য বলে দিই, ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, তোমাদেরকে কিন্তু আমি ব্যাচের লিঙ্ক প্রোভাইড করে দেব। এবং দেখে নিই অনলাইনে, দৈত্য সান্তা ক্লজের সাথে বিশ্ব রেকর্ড গড়েছেন বালি শিল্পী সুদর্শন পাটনায়ক। ঠিক আছে, বালির জন্য করেছেন মেরি ক্রিসমাস, কি অসাধারণ করেছেন, কি অসাধারণ কিন্তু করেছেন, সেটা কোথায়, পুরীর সমুদ্র সৈকতে। আর ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025 দোহাতে কিন্তু কোনেরি হাম্পু, যেটা হচ্ছে ব্রোঞ্জ ওমেন্স সিলেকশন এবং ব্রোঞ্জ ওপেন সেকশন পেয়েছে। ইন্ডিয়ান শাইন অন দ্য গ্লোবাল চেস সাজিক, তার নাম কি, অর্জুন এরিগাসি, এটাও তোমাদেরকে আমি কোয়েশ্চেনে পড়িয়েছিলাম। তারপর ইয়ংগে সানশাইন 87 সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে সুরিয়া কারিশমা তামেরি। তোমাদের অনলাইনেরও এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো, এটা তোমাদের আগামীকালকের হোমওয়ার্ক, অর্থাৎ এটার হোমওয়ার্কটা প্রত্যেকে যেন আমি কমেন্ট সেকশনে দেখতে পাই, তাহলে বুঝবো তোমরা কিন্তু ক্লাসটা করেছো। যাই হোক, যারা যারা ক্লাস করবে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। কাশ্মীরের কোন জেলায় 2000 বছরের পুরনো বৌদ্ধ স্থান ছিল, যেখানে সম্প্রতি কুষাণ যুগের স্তূপ এবং সন্ন্যাসীদের কাঠামো আবিষ্কৃত হয়েছে? দেখতেই পাচ্ছ কিভাবে আবিষ্কার করেছে। ঠিক আছে, কাশ্মীরে হয়েছে, এবং অবশ্যই তোমরা কিন্তু কোথায় হয়েছে সেটা হোমওয়ার্কের অ্যান্সারটাই দেবে। আমাদের সৌর্য ব্যাচও লাইভ রয়েছে। আবার বলছি, কেউ কেউ যদি জয়েন করতে চাও, 7557050299 এই নাম্বারে শুধুমাত্র একটা SMS করে দেবে বা ফোন করতে পারো, তোমাদের কাছে কিন্তু সমস্ত ব্যাচের ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। আর 1 টাকা দিয়ে ট্রায়াল নিয়ে দেখতে পারো, সেটা হচ্ছে তোমাদের 1 টাকার ট্রায়াল কিন্তু লাইভ রয়েছে। কেউ যদি মনে করো যে কেমন কি ক্লাস হয় না হয় একটু দেখতে চাই, 1 টাকা দিয়েও ট্রায়াল নিয়ে দেখে নিতে পারো। তার ভ্যালিডিটি 2 দিনের থাকবে, এবং তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অটোপে অফ করতে হবে যদি না নিতে চাও, না হলে কিন্তু তোমাদের পরের সেকশনেরটা অটোপে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, প্রত্যেকে এই বেঙ্গল এক্সামটা কিন্তু সিলেক্ট করবে, প্রত্যেকে বেঙ্গল এক্সামটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো চলো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অ্যাটাচ করা থাকবে, তোমরা প্রত্যেকে সেখানে জয়েন করতে পারো। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাবে হোমওয়ার্কটা। তো চলো, তোমাদের সাথে আজকে তো আমি এখানে ক্লাস শেষ করছি, খুব দ্রুতই দেখা হবে একদম লাইভ ক্লাসে, তখন যেন সবাইকে একদম দেখতে পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার এগেইন সবাইকে হ্যাপি নিউ ইয়ার।